আমরা লিটারেচার রিভিউ করতে গিয়ে আমি একটা মডেল ডেভেলপ করতেছি, কোন একটা অ্যালগোরিদম ডেভেলপ করতেছি। মানে আমার ফোকাস থাকবে তখন কোন কোন অ্যালগোরিদমকে রিভিউ করা। মানে কথার কথা, আমি একটা পেপার নিলাম যে ব্রেন টিউমার ক্লাসিফাই করলো, সে কোন মেথড ইউজ করছে, সে কিভাবে আসলে কাজটা করছে। প্রথম কথা হচ্ছিল সে কোন মেথড বা কিভাবে কাজটা করছে, ওই জিনিসটাকে ইনফরমেশন গুলোকে আমি এক্সট্রাক্ট করি। এই মুহূর্তে গিয়ে যদি আসলে 2015, 14, 16, 17 পেপার গুলোকে রেফারেন্স হিসেবে বা লিটারেচার সার্ভেটা করতে যাই, তাহলে আসলে অনেকগুলো গ্যাপ আসলে অলরেডি ওই গ্যাপটা আসলে ফিল আপ হয়ে গেছে। আমরা ওই গ্যাপটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। আসসালামু আলাইকুম সকলকে, আশা রাখি সকলেই ভালো আছেন। ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে স্বাগতম। সো বেসিক্যালি আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ নিয়ে আসতেছি, সেটা হলো যে রিসার্চ প্লেলিস্ট। যে সিরিজে আমরা রিসার্চ ভিত্তিক বিভিন্ন ধরনের আলোচনা করব, লাইক কিভাবে আপনি একটা ভালো রিসার্চ পেপার লিখতে পারেন, কিভাবে রিসার্চের আইডিয়া জেনারেট করতে পারেন এবং আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এভাবে ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ আপনারা এই এপিসোডটা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুকে ইনশাল্লাহ। তো আজকে আমরা তানভীরের সাথে কথা বলবো। তানভীর ইনোভেটিভ স্কিলস এখন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে এবং তার আলহামদুলিল্লাহ কয়েক বছরের রিসার্চের এক্সপিরিয়েন্স আছে। এবং মাশাআল্লাহ আমি নিজেও তানভীরের সাথে কাজ করছি, ইন্টারন্যাশনালি কাজ করছি। সো আলহামদুলিল্লাহ তানভীর খুব তার ট্যালেন্ট দিয়ে অনেক ভালো ভালো কাজ করতেছে। সো তানভীর, তুমি একটু তোমার ইন্ট্রোডাকশন দাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর হায়াত। আমি ইনোভেটিভ স্কিলসে এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আর সালমান ভাইয়ের সাথে কাজ করছি বিভিন্ন প্রজেক্টে, ইন্টারন্যাশনাল, সৌদি, কোরিয়া, জাপান, বিভিন্ন প্রজেক্টে কাজ করছি এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আচ্ছা, তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা অনেকেই দেখা যায় যে রিসার্চ আইডিয়া আছে ভালো, আবার ইমপ্লিমেন্ট করতে পারি, বাট রিসার্চ পেপার লিখতে গিয়ে আমরা আসলে ঠিকভাবে পেপারের কোয়ালিটি মেনটেন করতে পারি না। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের পেপারগুলা সবসময় অ্যাকসেপ্ট করতে পারি না, ঠিক আছে? কিন্তু রিসার্চ পেপার লেখাটা কিন্তু অনেক বড় একটা আর্ট, ঠিক আছে? আপনি হয়তো অনেক ভালো কাজ করছেন, বাট আপনার পেপার রাইটিং ভালো না হওয়ার কারণে কিন্তু রিভিউয়ার আপনার পেপারটাকে একসেপ্ট করবে না, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আমি তানভীরের কাছে করতে যাচ্ছি সেটা হলো যে, তানভীর, তুমি যখন একটা আইডিয়া ইমপ্লিমেন্ট হয়ে যায়, রেজাল্ট পেয়ে যাও, ঠিক আছে? সো প্রথমে তোমার পেপারটাকে, রিসার্চ পেপারটাকে কি স্ট্রাকচারে সাজানোর চেষ্টা করো? তো আমার প্রশ্ন যেটা হলো যে, তুমি কি একবারে রেজাল্ট জেনারেট করার পরে পেপার লেখা শুরু করো, না শুরু থেকেই তুমি অল্প অল্প করে লিখতে থাকো? আসলে একেবারে রেজাল্ট জেনারেট করার পরেই লেখালেখিটা শুরু হয় না। এটা কাজটা আসলে প্যারালালি চলে। প্যারালালি চলে মিনস আসলে আমরা যখন কোন একটা টপিকস নিয়ে কাজ করতে যাই, তাহলে প্রথমত যেটা দরকার সেটা হলো ওই টপিকস এর আসলে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস। তো আমরা জানি একটা রিসার্চ পেপারে প্রথম পার্ট হলো ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আসলে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা প্রয়োজন হয়। তো আমরা একটা যখন টপিকস নিয়ে কাজ করি, তাহলে ওই স্পেসিফিক টপিকস এর ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা আমরা যত এফিশিয়েন্টলি করতে পারি, আসলে আমাদের প্রবলেম ডেফিনেশনটাকে আমরা তত পারফেক্টলি সাজাইতে পারি। তো তাই আমরা বলতে পারি আসলে যখন আমরা এক্সপেরিমেন্টটা করি, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা, লিটারেচার রিভিউ করা, এটা আসলে প্যারালালি চলতে থাকে। এমন না যে আমরা একেবারে এক্সপেরিমেন্টটা শেষ করেই পেপারটা লিখতে বসি। আচ্ছা, তো আমাদের অডিয়েন্সে অনেকগুলো প্রশ্ন থাকে যে একটা পেপারে তো অনেকগুলো সেকশন থাকে। তো মানে আমরা তো একটা স্ট্যান্ডার্ড ফলো করি, তাই না? জি। তো তুমি একটু কি কি সেকশন আমরা পেপারে রাখবো, এই সেকশন গুলোর নাম যদি একটু বলতা। আচ্ছা, আমরা যখন যেকোনো একটা পেপার যদি নিয়ে আলোচনা করি, তাহলে একদম অরিজিনাল পেপার যেগুলো আছে, একটা প্রথম বিষয় হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট তো হলো টোটাল পেপারটার একটা সামারি। তারপর যেটা একদম ফার্স্ট যে পোর্শন, সেটা হলো তার ইন্ট্রোডাকশন। ওই স্পেসিফিক টপিকসটার উপর ইন্ট্রোডাকশন লিখতে হয়। তারপর যেটা আসে সেটা হলো তার লিটারেচার রিভিউ বা তার রিলেটেড স্টাডিজ। তারপর রিলেটেড স্টাডিজ বা লিটারেচার রিভিউর পরে আসে তার ম্যাটেরিয়াল মেথডস নিয়ে, যেখানে আসলে সে কাজটা করতে গিয়ে, আই মিন এক্সপেরিমেন্টটা করতে গিয়ে, সে যে যে টুলস অ্যান্ড টেকনোলজিস গুলো ইউজ করেছে, সে যে ফ্রেমওয়ার্ক, যে মেথড গুলো ইউজ করেছে, এগুলো টোটাল ডিটেলস বর্ণনা আসলে ওই সেকশনটাতে থাকে। তারপর গিয়ে আসলে থাকে তার রেজাল্ট অ্যানালাইসিস। আই মিন সে যে এক্সপেরিমেন্টটা করেছে, এক্সপেরিমেন্টটা করার পর রেজাল্ট যেগুলো পেয়েছে, এটার একটা পারফেক্ট রেজাল্ট অ্যানালাইসিস উইথ প্রপার ইভালুয়েশন ম্যাট্রিক্স। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকতে পারে, বিভিন্ন ইভালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে প্রপারলি তার রেজাল্টটাকে আসলে ভ্যালিডেট করানো। ফাইনালি গিয়ে যে
একদম শেষে যে পোর্শনটা, এটাকে আমরা বলি কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক। কনক্লুশন এবং ফিউচার ওয়ার্কে আমরা আসলে দেখি কি, তার টোটাল ওয়ার্কটা একটা সামারি করে ফাইনালি সে আসলে ফিউচারে কি করতে চাচ্ছে, কি কাজটা আসলে সে করবে, এটার একটা ডিরেকশন দেওয়া। তো জেনারেলি যে কোনো পেপারে আমরা অরিজিনাল পেপারগুলোতে দেখি হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা মেনটেন করে। ইন্ট্রোডাকশন, তারপর দেখা যায় কি তার লিটারেচার রিভিউ, আই মিন রিলেটেড স্টাডিজ, তারপর ম্যাটেরিয়াল এন্ড মেথডস এবং রেজাল্ট অ্যানালাইসিস, ফাইনালি গিয়ে কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক। এই প্যাটার্নটা ফলো করা হয় আসলে। আচ্ছা, তো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আই থিঙ্ক অডিয়েন্সের খুব ভালো লাগতেছে এই ইনফরমেশন গুলো শুনে। তো এখানে প্রথম বিষয় হলো যে রিভিউয়ার তো যখন পেপারটা পায়, প্রথমেতে দেখে যে আসলে সে কি প্রবলেম নিয়ে কাজ করছে, কি কি কন্ট্রিবিউশন আছে, তোমার ইন্ট্রোডাকশন পার্টটা। তো তুমি যখন ইন্ট্রোডাকশন লেখো, কি কি জিনিস মাথায় রেখে লেখো আর কি? আচ্ছা, ইন্ট্রোডাকশনটা আসলে যদিও আমরা অনেক বিষয় আসলে ইগনোর করি, কিন্তু ইন্ট্রোডাকশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট? আমরা যখন একটা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করতে যাই, প্রথমে আসলে যেমন কথার কথা আমরা যদি ব্রেন টিউমার নিয়ে কাজ করতেছি, ব্রেন টিউমার উইথ আই, ব্রেন টিউমার ক্লাসিফিকেশন অথবা সেগমেন্টেশন নিয়ে কাজ করতেছি। তো ব্রেন টিউমার প্রথমে আসলে যে পোর্শনটা, সেটা আসলে ব্রেন টিউমারের একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা। তারপর যে পোর্শনটা আসলে ট্রেডিশনাল মেথড গুলা নিয়ে একটু আলোচনা করা। ট্রেডিশনাল মেথড গুলো নিয়ে যখন আলোচনা করব, তারপর যখন আমরা ব্রেন টিউমার ক্লাসিফাই করব, ক্লাসিফাই মিনস এটা তো আমরা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম থ্রু দিয়ে কাজটা করতেছি। তো ওই ইম্পর্টেন্সটা আমরা স্পেসিফাই করা, স্ট্রাকচারালি অ্যানালাইসিস করতে গেলে। তারপর গিয়ে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। একটা প্রবলেম স্টেটমেন্ট রেডি করতে পারা। আসলে রিভিউয়াররা যেটা যে বিষয়গুলো দেখে, তার সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো তার প্রবলেম স্টেটমেন্টটা যেন থাকে। মানে একটা রিসার্চের প্রবলেম স্টেটমেন্ট থাকা, রিসার্চ গ্যাপ থাকা, ফাইনালি তার কন্ট্রিবিউশনটা কি, মানে সে রিসার্চ গ্যাপটা ফাইন্ড আউট করার পর তার আসলে কন্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কি, এটা দেখে। এই তিনটা বিষয় যে আসলে একটা পেপারে পারফেক্টলি অ্যানালাইসিস এবং পারফেক্টলি কন্ট্রিবিউট করতে পারে, আই মিন নোটিফাই করতে পারে, তাহলে বলা যায় কি রিভিউয়াররা এই বিষয়টা দেখে সে অ্যাকসেপ্টেন্সের দিকে যায় আর কি আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। তো তার মানে ইন্ট্রোডাকশন মেইনলি বেসিক্যালি তিনটা জিনিস: প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ গ্যাপ, আর হলো প্রপোজ সলিউশন অথবা কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনটা কি, মোস্ট অফ দ্য পেপার আসলে দেখা যায় কি তার কন্ট্রিবিউশন গুলা ইন্ট্রোডাকশন একদম শেষে পয়েন্ট আউট করে দেওয়া হয়, যেন একদম হাইলাইট করে দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা এই কন্ট্রিবিউশনের ঠিক আগে আসলে সে একটা প্রবলেম সম্পর্কে আলোচনা করে এবং তার রিসার্চ গ্যাপটাকে স্লাইটলি নোটিফাই করে আর কি। আচ্ছা আচ্ছা। সো আমরা তো লাইক আমাদের পেপারগুলোতে অনেক ধরনের রেফারেন্স অ্যাড করি, বিশেষ করে ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউতে অনেক রেফারেন্স আমরা অ্যাড করি। তো এই রেফারেন্সে কোনো স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে আমি এত বছর পুরাতন রেফারেন্স আমরা দিতে পারবো না, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত হইতে হবে, এরকম কোনো ক্রাইটেরিয়া কি আছে? আসলে এরকম মানে একদম ধাঁধা ধরা কোনো আসলে ক্রাইটেরিয়া নাই, কিন্তু আমাদের আসলে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু প্রতি বছর আসলে আমাদের নতুন নতুন রিসার্চ, আসলে নতুন নতুন টপিকস ইন্ট্রোডিউস হচ্ছে। দেখা যাচ্ছে কি কোনো একটা টপিক যখন ইন্ট্রোডিউস হচ্ছে আর একটা টপিক অনেকটা ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো মেথড আসলে ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে মাথায় রাখতে হবে একটা সার্টেন এজ, আই মিন আমাদের একটা সার্টেন ইয়ারের একটা কি মাথায় রাখতে হবে। তো প্রথম বিষয় হলো রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা যখন রেফারেন্স ইউজ করি ট্রেডিশনাল মেথড, আমি যে বললাম আমরা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে গিয়ে কিছু ট্রেডিশনাল মেথডের কথা বলি। তো ট্রেডিশনাল মেথডের রেফারেন্স আমরা চাইলে ওল্ড রেফারেন্স ইউজ করতেই পারি, কারণ ট্রেডিশনাল মেথড গুলো ট্রেডিশনালি, এগুলো ওল্ড রেফারেন্স ইউজ করতে পারি। কিন্তু যখন আমরা লেটেস্ট লিটারেচার সার্ভে করব, লিটারেচার রিভিউ করব, তা আমাদের লেটেস্ট স্টাডির উপর বেস করেই লিটারেচার রিভিউ বা সার্ভেটা করতে হবে। যেমন এখন বর্তমানে 2026 সাল, তো আমরা যদি এই মুহূর্তে গিয়ে যদি আসলে 2015, 14, 16, 17 পেপার গুলোকে রেফারেন্স হিসেবে বা লিটারেচার সার্ভেটা করতে যাই, তাহলে আসলে অনেকগুলো গ্যাপ আসলে অলরেডি ওই গ্যাপটা আসলে ফিল আপ হয়ে গেছে। আমরা ওই গ্যাপটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাব, কোনো উলট পালট সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। তো দ্যাটস ওয়াই আসলে কি করতে হয়, একদম রিসেন্ট লাস্ট, আমরা বলতে পারি লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স এর একটা টেনিউর আমরা ধরতে পারি লিটারেচার রিভিউ, আই মিন রেফারেন্সিং এর ক্ষেত্রে। আমরা যখন লিটারেচার রিভিউ লিখি, আমি অনেককেই দেখছি যে অনেকেই মনে করে যে লিটারেচার রিভিউ মানে বিভিন্ন পেপারে যা সামারিটা তুলে ধরা, এটাই মানে লিটারেচার রিভিউ। তো তুমি আসলে লিটারেচার রিভিউ লেখার সময় পেপার থেকে কোন সামারিগুলা, ইনসাইটটা তুলে ধরার চেষ্টা করো? আচ্ছা, আসলে লিটারেচার রিভিউ করতে গেলে আমাদের আসলে কিছু বিষয় আসলে মাথায় রাখতে হয়।
কিছু বিষয় মাথায় রাখতে হয় বলতে, আমরা যখন কোন একটা টপিকস নিয়ে কাজ করি, যে কোনো স্পেসিফিক টপিকস নিয়ে যখন কাজ করি, তখন আমরা আসলে কিসের কাজ করতেছি, আমরা কোন প্রবলেমের সলিউশন করতেছি, এটা আগে ডিসাইড করি। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা ব্রেন টিউমার ক্লাসিফিকেশন করতেছি। তো ব্রেন টিউমার ক্লাসিফিকেশন একটা প্রবলেম, এটা ব্রেন টিউমারকে আমি ডিটেক্ট করতেছি। ওকে ফাইন। তো তখন আমি ওই রিলেটেড পেপারগুলা নিই, কে কিভাবে, মানে কথার কথা আমি একটা পেপার নিলাম যে ব্রেন টিউমার ক্লাসিফাই করলো, সে কোন মেথড ইউজ করছে, সে কিভাবে আসলে কাজটা করছে। প্রথম কথা হচ্ছিল সে কোন মেথড বা কিভাবে কাজটা করছে, ওই জিনিসটাকে ইনফরমেশন গুলোকে আমি এক্সট্রাক্ট করি, পাশাপাশি তার রেজাল্টটাকে একটু ফোকাস করি। এটা গেল একরকম। আরেকটা বিষয় হলো, আমরা লিটারেচার রিভিউ করতে গিয়ে আমি একটা মডেল ডেভেলপ করতেছি, কোন একটা অ্যালগোরিদম ডেভেলপ করতেছি। মানে আমার ফোকাস থাকবে তখন কোন কোন অ্যালগোরিদমকে রিভিউ করা। আমরা যখন ব্রেন টিউমার যখন ক্লাসিফাই করতে গিয়ে কোন অ্যালগোরিদম, তখন আমার ব্রেন টিউমার ক্লাসিফিকেশনটা মুখ্য থাকবে না। ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, অ্যালজাইমার ডিসিজ বলি, বিভিন্ন রকম সাইক্লোন ইন্টেন্সিটি ক্লাসিফিকেশন, যে কোনো কিছু, তখন আমার ওই মডেলটাকে আমি ফোকাস করব। তো লিটারেচার রিভিউ বা সার্ভে করতে গিয়ে আমার আগে বুঝতে হবে আমি কোন টপিকস নিয়ে কাজ করতেছি, আমার কন্ট্রিবিউশন আসলে কি হবে। ওই জিনিসটা ক্লিয়ার কাট আইডিয়ার উপর বেস করে আমি ওই পেপার থেকে ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করব। একটা পেপার থেকে আমি সব ইনফরমেশন যে এক্সট্রাক্ট করবো, বিষয়টা এমন না। আমি কোন পোর্শন নিয়ে কাজ করব, ওই পোর্শনটাকে আমি হাইলাইট করব। আমি যদি মডেল প্রপোজ করি, তাহলে আমি ওই মডেলটাকে ক্রিটিক্যাল রিভিউ করার চেষ্টা করব। এখন আমার যদি কাজ হয় হচ্ছে আমি রেজাল্টের একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করতেছি, তখন আমি ওর রেজাল্টের একটা ক্রিটিক্যাল রিভিউ করার চেষ্টা করব। আর ওভারঅল প্রবলেম সলভ করতে গেলে ওভারঅল প্রবলেমের একটা ক্রিটিক্যাল রিভিউ করব। তো দ্যাট মিনস আমি যখন কোনো পেপার থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করি, সে কোন পদ্ধতিতে কাজটা করেছে, কোন মডেলটা প্রপোজ করেছে, এবং তার মডেল প্রপোজ করতে গিয়ে সে কি কি করেছে, এটার একটা ক্রিটিক্যাল রিভিউ করাটাই হলো আসলে লিটারেচার রিভিউ করা ইন জেনারেল। তা এই করতে গিয়ে সে আসলে কোন রেজাল্টটা পেয়েছে, এটা টোটাল একটা সামারাইজ করা। তো এই সামারাইজ করতে গিয়ে আমরা যখন মাল্টিপল পেপার যখন রিভিউ করব, ওখান থেকে আসলে আমরা একটা গ্যাপ পেয়ে যাব এক্সিস্টিং প্রবলেমের উপর। তো এইভাবে আসলে পুরো জার্নিটা আসলে করা হয় আর কি। সো লিটারেচার রিভিউ মানে আমার কাছে ওয়ান অফ দ্য বোরিং পার্ট। আমি যখন পেপার পড়ি, ঠিক আছে, আই থিঙ্ক এটা অনেক রিভিউয়ারের কাছে বোরিং পার্ট। ঠিক আছে, আমি নিজেও যখন রিভিউ করি বিভিন্ন পেপার, বোরিং লাগে। সো রিভিউয়াররা অনেক সময় বলে যে তুমি তো রিভিউ লিখছো ভালো, কিন্তু একটা টেবিল সামারি যদি দাও তাহলে খুব ভালো হয়। তো এই টেবিলটা তুমি কিভাবে মেনটেন করো? ওই টেবিলটা মেনটেন করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, তা এখানে কি পয়েন্ট গুলো আসলে তুলে ধরি। কি পয়েন্ট বলতে মানে পেপারের যে অবশ্যই তার রেফারেন্স, তারপর সে কোন মেথডটা ইউজ করছে, এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা আসলে কি কন্ট্রিবিউশন রাখছি। কি কন্ট্রিবিউশন রাখছি, আমরা যদি প্রবলেম সলিউশন করতে গিয়ে কোন মেথডের উপর ফোকাস করি, তাহলে আমরা ওই মেথডটা অবশ্যই আমার থেকে উল্লেখ করতে হবে। তো আমরা মেথড, প্রথম বিষয় হলো রেফারেন্স, তারপর হলো মেথড, তারপর হলো তার কন্ট্রিবিউশনটা, আর পাশাপাশি তার লিমিটেশনসটাকে ওকে, উল্লেখ করা। আচ্ছা। অনেক জায়গায় রেজাল্ট ম্যাট্রিক্সটা দেয়। রেজাল্ট ম্যাট্রিক্স এটা আসলে ডিপেন্ড করে, মানে আমি কিসের অ্যানালাইসিস করতেছি। অনেক সময় দেখা যায় কি রেজাল্টটা, রেজাল্ট অবশ্যই মুখ্য, সব ক্ষেত্রে রেজাল্ট মুখ্য, কিন্তু সবসময় রেজাল্ট প্রাইমারি থাকে না। মাঝে মাঝে রেজাল্ট আসলে সেকেন্ডারিও হয়ে যায়, মানে আই মিন রেজাল্ট ম্যাট্রিক্স গুলা আসলে সেকেন্ডারি হয়ে যায়। তখন আমাদের মুখ্য হয় আসলে আমাদের মেথডটা, ফ্রেমওয়ার্কটা, আই মিন আমরা যে অ্যালগোরিদম যেটা প্রপোজ করছি, অ্যালগোরিদমটা। অবশ্যই অ্যালগোরিদম প্রপোজ করার ভ্যালিডেট করতে গিয়ে রেজাল্ট আমাদের প্রয়োজন হয়, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কি অ্যাকুরেসি দেখা যায়, অ্যাকুরেসি অথবা বিভিন্ন ক্ষেত্রে 90%, 88% হলেও আমাদের পেপারটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যায়। এক্ষেত্রে আসলে তাদের ফোকাসটা থাকে আসলে তার ইউনিক অ্যালগোরিদমটা উপর ফোকাস থাকে। তো আসলে আমরা ওই যে টেবলটা করব, ওই টেবলটা আমাদের প্রবলেমের উপর বেস করে আমরা টেবলটা সাজাবো, যে আমরা কি করতেছি। যদি আমাদের একটা ওভারঅল প্রবলেম সলিউশনের ক্ষেত্রে চেষ্টা করি, তখন আমাদের রেজাল্টটাও আমাদের উল্লেখ করতে হবে, এটা মাস্ট। আমাদের আই মিন তখন যদি আমরা জেনারেলি যদি বলতে যাই, আমরা কোন মেথড ইউজ করেছে ওই পেপারে, তারপর সে কি কন্ট্রিবিউশন রেখেছে, সে তার কি লিমিটেশনস, পাশাপাশি তার রেজাল্টটা, কন্ট্রিবিউশনে আমরা রেজাল্টটা অ্যাড করে দিতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন তো ধরো যে আমাদের ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ হলো। তো ম্যাথোডোলজির ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আমরা তো অনেক সময় এক্সিস্টিং মডেলকে ফাইন টিউন করি, তাই না? জি। অথবা কাস্টম একটা মডেল আমরা প্রপোজ করি, তাই না? অথবা স্টেট অফ দ্য আর্ট মডেলকে আমরা বাইপাস করা একটা নতুন একটা স্টেট অফ দ্য আর্ট মডেল আমরা ডিজাইন করার চেষ্টা করি, প্রপোজ করার চেষ্টা করি। তো ম্যাথোডোলজির ক্ষেত্রে সিকোয়েন্সটা কিভাবে আমরা মেনটেন করি? যদি আমি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা এআই রিলেটেড
কথা বলতে চাই সেটা হচ্ছে মেথোডোলজি হল টোটাল ওয়ার্কফ্লো তো মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর প্রাণ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ডাটা সেট। তো প্রথমত আমাদের ডাটা সেটটা সম্পর্কে বলা। ডাটা সেট ডাটা সেটের পর যে বিষয়টা আসলে জরুরি সেটা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং টেকনিক্স গুলো সম্পর্কে প্রপারলি বলা উইথ প্রপার রেফারেন্স। তারপর গিয়ে আমরা আমরা আসলে যে মডেলটা ইউজ করেছি ওই রিলেটেড মডেল গুলাকে আমরা এখানে উল্লেখ করা। যেমন আমি কথার কথা একটা মডেল প্রপোজ করেছি যেটা একটা হাইব্রিড মডেল, সিএনএন এবং এলএসটিএম, যেমন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এবং লং শর্ট টার্ম মেমোরি। তখন অবশ্যই আমার থেকে সিএনএন এবং এলএসটিএম সম্পর্কে একটু বলা উইথ প্রপার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো পেপার লিখি, রিসার্চ পেপার লিখি, তখন আমাদের ওই পেপার রিলেটেড প্রপার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো উল্লেখ করতে হবে। প্রপার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো যদি আসলে উল্লেখ না করি ওই পেপারের অনেকটা ওয়েটটা আসলে ভ্যালু ডিক্রিজ হয় আর কি। তো আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা প্রপার রেফারেন্স মেনটেন করে লিখতে হবে। আচ্ছা, সো একটা পেপারে তো ফিগার অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই না? অবশ্যই। আমরা বিভিন্ন ধরনের ফিগার ড্র করি। তো যে প্রশ্নটা অনেকের কাছে আসে যে কোন ফিগারটা ড্র করার জন্য আমরা কি কি টুল ইউজ করতে পারি, আর ফিগার ড্র করার সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখতে পারি, লাইক ফন্ট সাইজ কেমন হতে পারে, এই বিষয়টা যদি একটু গাইডলাইন দিতাম। আহ, আমরা যখন আসলে কোনো ফিগার ড্র করি, টুলস এন্ড টেকনোলজির ব্যাপারে একটু পরে আসছি, প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা আসলে কি প্রপোজ করতেছি। যেমন আমাদের প্রপোজড মডেল, প্রপোজড মেথোডোলজি, এই বিষয়গুলোকে আসলে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। আমরা একটা ফিগারকে ইন্ট্রোডাকশনে আমরা জেনারেল স্ট্যাটিস্টিক্যাল অনেকগুলো ফিগার দিয়ে থাকি, এগুলো সবসময় যে এগুলো ফোকাস করতেই হবে বিষয়টা এমন না, কিন্তু আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করা লাগবে সেটা হচ্ছে প্রপোজড মডেল এবং অথবা বলতে পারি প্রপোজড মেথোডোলজিটা, আই মিন ওভারঅল ওয়ার্ক ফ্লোটা। কারণ একজন রিভিউয়ার যখন পেপার দেখে সে আসলে টোটাল দেখে সে আসলে কি করেছে, এটা আসলে পারফেক্টলি ভিজুয়ালাইজ হয় কোথায়, আর মেথোডোলজিটাতে। মেথোডোলজি আই মিন টোটাল ওয়ার্ক ফ্লোটাতে। সে তখন ওয়ার্ক ফ্লো দেখে বুঝতে পারে এই পেপারটাতে আসলে কি কি কাজ হয়েছে। তো এই ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে মেথোডোলজি অথবা প্রপোজড মডেলে। আই মিন আমাদের যে প্রপোজড মডেল ওটাতেই তো আসলে আমাদের মূল কন্ট্রিবিউশনটা থাকে। তো ওই মূল কন্ট্রিবিউশনটা আমরা যত বেশি ফোকাস করতে পারি, যত ডাইনামিক্যালি আসলে এটা প্লেসমেন্টটা করতে পারি, এখানে আসলে প্লেসমেন্টটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর টুলস এন্ড টেকনোলজিস এর ব্যাপারে যদি আমরা আসি, আমরা একটা জনপ্রিয় মেথড সেটা ড্রআইও ইউজ করতে পারি। ড্রআইও ড্র ক্ষেত্রে ইউজ করা হয়। পাশাপাশি আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারি, পাওয়ার পয়েন্ট, ড্রআইও, অথবা আমরা ক্যানভাও ইউজ করতে পারি। বেসিক্যালি এই তিনটা টুল ইউজ করে আমরা বিভিন্ন রকম মোটামুটি ওয়ান্ডারফুল কিছু ফিগার আমরা ড্র করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আমি আমি যেমন মোস্ট অফ দ্য টাইম দুইটা টুল ইউজ করি, একটা হলো ডট আইওটা ইউজ করি, আর হলো পাওয়ার পয়েন্ট দিয়ে আমি অনেক কাজ করতে পারি। ঠিক আছে, ওকে। আরেকটার নাম আমার মনে আসতেছে না, এটা বাইরের দেশে আমি ইউজ করতে দেখছি, তো আমার ইনশাল্লাহ নাম মনে আসলে আমি এটা বলে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আসলে যে রেজাল্ট অ্যানালাইসিস, ঠিক আছে। তো রেজাল্ট অ্যানালাইসিসে অনেক সময় যে রিভিউয়াররা যে কোশ্চেনটা করে যে কম্পারিজনটা ঠিকভাবে হয় নাই, তো এটা কখন রিভিউয়ার বলে এবং আমরা এটা কিভাবে মেনটেন করি? কম্প্যারিজনটা ঠিক মতো হয় নাই। আসলে আমাদের রিভিউয়াররা যে বিষয়টা দেখে, আমরা যখন কোনো একটা মডেল প্রপোজ করি, প্রথম আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে কোন প্রবলেমের জন্য কোন ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা আমাদের ফোকাস করা লাগবে। আসলে আমরা যখন কোনো প্রবলেম সলভ করি তখন আসলে এক এক রকম প্রবলেমের জন্য এক এক রকম ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা বেস্ট। যেমন আমি যদি বলি, যখন কোনো মেশিন লার্নিং এ যখন ডাটা ইমব্যালেন্স থাকে তখন আমরা অকস কোড দিয়ে এটাকে ডিফাইন করি। আবার জেনারেলি আমরা অ্যাকুরেসি হচ্ছে সর্বজন বিদিত, অ্যাকুরেসি আমরা জেনারেলি ইউজ করি। কিন্তু যখন ডাটা ইমব্যালেন্স থাকে তখন আমরা অ্যাকুরেসিটাকে এত বেশি গুরুত্ব না দিয়ে আমরা অকস কোডকে একটু বেশি গুরুত্ব দিই। তো এক্ষেত্রে আমাদের আসলে মাথায় রাখতে হবে কোন ইভালুয়েশন ম্যাট্রিক্সটা আমাদের জন্য এটার সাথে বেশি সুইট করে। প্রথম বিষয় হলো সেটা। দ্বিতীয় বিষয় হলো আমরা যখন কম্পারেটিভ অ্যানালাইসিস করতে যাই তখন আমাদের রিলেটেড পেপারগুলা আসলে কতটুকু রেজাল্ট এনেছে, কোন কোন ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করেছে, ওটার সাথে একটা সামঞ্জস্যতা বজায় রাখা। ওই সামঞ্জস্যতা বজায় না রাখলে আসলে রিভিউয়ারদের কনসার্ন বেশি হয়। আমাদের সেজন্য মাথায় রাখতে হবে প্রপার ইভালুয়েশন ম্যাট্রিক্স কোনটা আসলে ইউজ করা হয় সেটা নিয়ে কাজ করা। পাশাপাশি রিলেটেড স্টাডিজ, আই মিন লিটারেচার রিভিউ বা সার্ভেতে যে যে মেথড গুলো ইউজ করেছে, ওরা যে ইভালুয়েশন ম্যাট্রিক্স বা রেজাল্ট অ্যানালাইসিস করেছে ওটার সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেওয়া, আই মিন কম্প্যারিজন করা। এই দুইটা বিষয় করলে আসলে মোটামুটি একটা সুইটেবল রেজাল্ট অ্যানালাইসিস দাঁড় করানো হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন একটা বিষয়
ইদানিং মানে এআই এর যুগে, ঠিক আছে, যে বিষয়টা আসে যে আমরা সবাই এআই টুলস সাপোর্ট নিচ্ছি আমাদের পেপার লেখার জন্য, রাইট? সো আবার আমরা যখন কোনো জায়গায় পাবলিশ করতে যাই, সাবমিট করি, তখন ওখানে লেখা থাকে যে 0% এআই ডিটেক্টেড, মিনিমাম 18%-এর নিচে তো প্ল্যাগারিজম থাকা যাবে না। সো এই এআই এর যুগে আমরা এআই এর সাপোর্টও নিচ্ছি, আবার 0% এআই ডিটেক্টেড হইতে হবে। এই চ্যালেঞ্জিং বিষয়টা তুমি কিভাবে মেনটেন করো? এআই আসলে এআই টুল তো আমরা আসলে ফ্রিকোয়েন্টলি ইউজ করি, ইভেন আমি নিজেও ইউজ করি। বিষয়টা এমন যে আমরা কোনো একটা টপিক যখন সার্চ করি, ইনস্টেড অফ গুগল আমরা এখন চ্যাট জিপিটি কিংবা বিভিন্ন জিপিটি মডেলস গুলো এখন ইউজ করতেছি। কিন্তু রিসার্চ পেপারের ক্ষেত্রে দেখা যায় কি এআই মানে এআই জেনারেটেড লেখাগুলা স্ট্রংলি প্রহিবিটেড করে দিছে। তো এক্ষেত্রে আমরা যেটা করি বা আমি যেটা করি সেটা হচ্ছে আমরা আসলে সার্চিং এর ক্ষেত্রে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে যাই, ওক্ষেত্রে আমি এআই থেকে জেনারেট করি, অবশ্যই ওখান থেকে টেক্সট গুলো জেনারেট করি। টেক্সট গুলো জেনারেট করার পর আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে আমি নিজের মতো লেখার চেষ্টা করি, ওখান থেকে ধারণা নিয়ে ওদের লেখাগুলা নিয়ে নিজের মতো লেখার চেষ্টা করি। কিন্তু তার আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওইখান থেকে যখন আমি রেজাল্ট গুলা টেক্সট গুলা যখন জেনারেট করি, টেক্সট গুলো জেনারেট করার পর আমি কি করি, আমি নিজের মতো লেখার চেষ্টা করি। নিজের মতো লেখার চেষ্টা করার আগে আমি আসলে যে কাজটা করি সেটা হচ্ছে ওই যে ট্যাক্স গুলো জেনারেট হয়েছে ওই ট্যাক্স গুলো রিলেটেড আমি আসলে পেপার গুলো একটু সার্চ করার চেষ্টা করি। মানে বিভিন্ন অথররা আসলে তারা কোন টোনে লিখেছে, কোন একাডেমিক টোনটা আসলে মেনটেন করেছে। মানে তাদের একটা ট্রেডিশনাল ওয়ে থাকে, কিন্তু একটা একাডেমিক টোন থাকে। জেনারেল রাইটিং আর একাডেমিক রাইটিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। তারা আসলে দেখা যায় কি কোন একটা রিসার্চ পেপারে তার একটা স্টোরির মতো করে উপস্থাপন করে। যখন আমরা একটা লিটারেচার রিভিউ বা সার্ভে করি অথবা কোন একটা প্রপোজড মডেলকে আমরা যখন অ্যানালাইসিস করে লিখতে যাই, তখন আসলে জেনারেল রাইটিং এর চেয়ে তারা আসলে একটা মডেলকে প্রপারলি স্টোরির মতো করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি অ্যানালাইসিস করে উইথ প্রপার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে তারা জিনিসটাকে ভ্যালিডেট করানোর চেষ্টা করে। সো এই টোনটা আমি আসলে ধরার চেষ্টা করি। জেনারেট তো জিপিটি দিয়ে করাই, কিন্তু লেখার সময় আমি নিজের একটা ইনপুট থাকে। তো নিজের ইনপুট থাকাতে আসলে আলটিমেটলি এটা এআই জেনারেটেড হয় না, এটা আমার নিজেরই ইনপুট হয়। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এআই বা জিপিটি মডেলস গুলো যেন ড্রাইভিং ফোর্সে চলে না যায়। মানে ওদেরকে আমি অ্যাজ এ টুল বা টেকনোলজি হিসেবে ইউজ করতেই পারি, কিন্তু মূল আইডিয়াটা যেন ওদের থেকে না আসে। মূল আইডিয়াটা ওদের থেকে যখন আসে, এখানে কিছু ভালনারেবিলিটি অবশ্যই থাকে, পাশাপাশি কিছু ভুল থাকে। ভালনারেবিলিটি, ভুল, লিমিটেশনস যেটাই বলি না কেন, এগুলো থাকে। এবং কিছু ছোট ছোট কিছু ভুল থাকে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না বা বোঝা যায় না। তো এই বিষয়গুলো আমাদের যেটা মাথায় রাখতে হবে, এআই কে ড্রাইভিং ফোর্সে না রাখে এজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। এই ওকে ওকে। তো আমরা কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি। বিশেষ করে আমরা কিভাবে সুন্দর করে একটা ভালো রিসার্চ পেপার লিখতে পারবো। আশা রাখি আম, আমরা অনেক কিছু তানভীরের কাছে শিখতে পারতেছি। ঠিক আছে, সো থ্যাংক ইউ তানভীর। সো এরকম আমাদের থিসিস এবং রিসার্চ নামে একটা বুট ক্যাম্প হয়, ঠিক আছে, যেটা অফলাইনে হয়। অফলাইনে এসে আপনারা যারা বাইরের দেশে হায়ার স্টাডি করতে চান অথবা থিসিস করতে চান, আপনারা অফলাইনে এসে হাতে কলমে হ্যান্ডস অন রিসার্চের কাজগুলো শিখতে পারবেন। ঠিক আছে, শুধু পেপার রাইটিং না, কিভাবে ইফেক্টিভলি পেপার পড়বেন, আইডিয়া জেনারেট করবেন, ওটাকে ইমপ্লিমেন্ট করবেন, এআই কে কিভাবে ইন্ট্রোডিউস করবেন, এগুলো সবকিছুই ইনশাল্লাহ আমরা শিখাই। এবং এখানে আমি তানভীর ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ অনেক ইন্টারন্যাশনাল অথরদের সাথে আমরা কোলাবোরেট করতেছি, সো ওই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমরা বুট ক্যাম্পে শেয়ার করার চেষ্টা করি। এরকম ধরেন যে ছোট ছোট টপিক নিয়ে আমরা বিভিন্ন এপিসোড করব। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা পেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ তানভীর, ভাই। তোমার এক্সপিরিয়েন্স থেকে নলেজ গুলো শেয়ার করার জন্য। আসলে আশা রাখি অডিয়েন্সের খুব কাজে লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।